এই যে রিডাইরেক্ট গুলো আছে, এই রিডাইরেক্ট গুলো যদি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়? তো আমাদের এর আগে গতদিন আমরা দেখছিলাম না যে আমাদের একটা এসইও প্লাগইন ইনস্টল দেওয়া যায়। এসইও এর জন্য কোন প্লাগইন ইনস্টল দেওয়া যায় বলুন তো? র্যাঙ্ক ম্যাথ আর একটা কি ছিল? ইওস্ট এসইও। তো র্যাঙ্ক ম্যাথটা ইনস্টল দিয়ে আমরা গতদিন দেখছিলাম যে র্যাঙ্ক ম্যাথেই কিন্তু সবচেয়ে বেশি ফেসিলিটি পাওয়া যাচ্ছে। আমরা যদি র্যাঙ্ক ম্যাথটা ইনস্টল দিই, কানেক্ট করার দরকার নাই, আমরা এগুলোকে স্কিপ করি আর কি। আমরা আসতেছে ভাই সামনে, নেক্সট ক্লাসে আসবে, নেক্সট ক্লাস বলতে কালকে আসবে। এখান থেকে দেখেন যে আমরা গতদিন একটা কথা বলছিলাম যে এই র্যাঙ্ক ম্যাথের একটা সুবিধা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা কাজ হচ্ছে মডিউল মডিউল করা আছে, মডিউল মডিউল করা। তো এখান থেকে দেখেন একটা মডিউল আছে কি রিডাইরেকশন। তো এই মডিউলটা যদি আমরা অন করি, এখানে অন করার পর এই পাশে দেখবেন একটা অপশন যুক্ত হয়ে গেছে রিডাইরেকশন। তো রিডাইরেকশনটা কিন্তু দুই ভাবে হয়, একটা হচ্ছে আপনার ওয়েবসাইটের এক পেজ থেকে আরেক পেজে রিডাইরেক্ট করা, আর আরেকটা রিডাইরেকশন হচ্ছে একটা ডোমেইন থেকে আরেকটা ডোমেইনে রিডাইরেক্ট করা। দুই ধরনের রিডাইরেকশন হয়। তো এখান থেকে ধরেন আমরা যদি রিডাইরেকশন অ্যাড করতে চাই, ধরেন আমাদের ওয়েবসাইটে একটা পেজে যাচ্ছি, এখানে কোনো পেজ আছে কিনা, হ্যাঁ এখানে দেখেন দুইটা পেজ আছে, একটা হচ্ছে প্রাইভেসি পলিসি আর একটা হচ্ছে স্যাম্পল পেজ। আমি স্যাম্পল পেজটা ভিউ করি, ওয়েবসাইটের নাম .com/স্যাম্পল পেজ। তো আমি যদি চাচ্ছি যে কেউ যদি স্যাম্পল পেজটা এই লিংকটা ব্রাউজ করে তাহলে ঘুরে আমি নিয়ে যাবো ওয়েবসাইটের হোম পেজে। এটা কিভাবে করবো? রিডাইরেকশনে গিয়ে অ্যাডমিন যান, এবার হচ্ছে সোর্স, আর সোর্সের লিংক দিয়ে দেন, এবার হলো ডেস্টিনেশন, ডেস্টিনেশন কোথায় দিবেন? শুধুমাত্র কোথায় চলে যাবে? মূল ওয়েবসাইটে। আবার এটা দেখেন এটা কি 301 হবে নাকি 302 হবে? 301 হলে কি পার্মানেন্ট, 302 হলে টেম্পোরারি, 307 হলে টেম্পোরারি। ওকে, এটা জাস্ট আমরা রিডাইরেকশনটা এখানে অ্যাড করে দিই। অ্যাড হওয়ার পরে এবার যদি আপনি দেখেন, আপনি যদি এই স্যাম্পল পেজ এটাকে রিডাইরেক্ট ক্লিক করেন বা আপনি রিলোড দেন, তাহলে ঘুরে আপনাকে কোথায় নিয়ে গেল? আপনার মূল পেজে আছে। আবার যদি মনে করে যে আপনি আরেকটা যদি চাই, আরেকটা রিডাইরেক্ট অ্যাড করে ধরেন এখানে আমাদের আরেকটা পেজ আছে, এখানে আরেকটা পেজ দেখতে পাচ্ছি, প্রাইভেসি পলিসি পেজ আছে। তো এই পেজটা এই যে একটু পাবলিশ করি, পেজটা পাবলিশ করা এগুলো হচ্ছে পাবলিশড। এবার যদি আমি প্রাইভেসি পলিসি পেজটাকে ব্রাউজ করি, আমি চাচ্ছি যে কেউ যদি প্রাইভেসি পলিসি পেজ ব্রাউজ করে কি আমি ফেসবুকে নিয়ে যাব। তো এখান থেকে আমাদের সিম্পলি আমাদের সোর্স দিয়ে দিলাম ডেস্টিনেশন, ডেস্টিনেশন কোথায় দিব? facebook.com, তাই তো? আমি দিলাম হচ্ছে fb.com, facebook.com একই জিনিস দিয়ে আমি রিডাইরেকশন অ্যাড করে দিই। এবার যদি আমরা দেখি যে কেউ যদি প্রাইভেসি পলিসি ব্রাউজ করে তাকে রিডাইরেক্ট করে কোথায় নিয়ে যায়, দেখেন কোথায় নিয়ে গেলো? ফেসবুকে। এভাবে আমরা কিন্তু খুব সহজে একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটে অথবা একটা পেজ থেকে আরেকটা পেজে আমরা রিডাইরেক্ট করে নিয়ে যেতে পারি আর কি। দ্যাটস ইট, একটা সিস্টেম আছে। আপনি যদি এখানে দিতেন যে এইটা ব্রাউজ করলে আরেকটা ওয়েবসাইটে যাবে, তাহলে জাস্ট রিডাইরেক্ট করে সোর্সের মধ্যে এটা আর ডেস্টিনেশনের মধ্যে যেখানে দিবেন এটা দিয়ে দিতে পারবেন। ওকে। আর এখানে এই র্যাঙ্ক ম্যাথে আরেকটা সুবিধা আছে, যেমন এখানে আমাদের আরেকটা ফাংশন ছিল 404, অর্থাৎ এখানে আমরা যদি এই যে 404 মনিটর নামে একটা অপশন আছে, আমরা যদি এটা এনেবল রাখি তাহলে আপনার ওয়েবসাইটে যখনই কোনো ওয়েবসাইটের পেজ যদি 404 হয় তাহলে সেই ইউআরএল গুলো এখানে জমা হবে। এরপরে যদি আপনার প্রয়োজন হয় ওগুলোকে ঠিকঠাক করতে পারেন, আর যদি প্রয়োজন না হয় এখান থেকে ডিলিট করে দিতে পারেন। দ্যাটস ইট। তাহলে এভাবে আমরা রিডাইরেকশনে এই কাজ মানে 404 বা রিডাইরেকশনের এই কাজগুলো করতে পারি। দ্যাটস ইট। ওকে। এরপরে আমাদের হচ্ছে এগুলো বাদ দেই, এগুলো আমাদের দরকার নেই। এখানে আমাদের এরপর ছিল স্কিমা মার্কআপ। স্কিমা মার্কআপটা আসলে কি? এটা হচ্ছে 10 নাম্বার জিনিস। স্কিমা মার্কআপ হচ্ছে ধরেন নরমালি যখন আমরা গুগল সার্চ দিই, ধরেন আমি এখানে সার্চ দিলাম হচ্ছে বেস্ট বা নরমালি ধরেন ফিশিং লিখে সার্চ দিলাম, মাছ ধরা ফিশিং। ওকে। তো নরমালি যখন আমরা সার্চ করি দেখেন যে এই যে আমাদের ওয়েবসাইটে, এই যে ওয়েবসাইটের সাথে দেখেন এখানে একটা কি আসছে, ছবি চলে আসছে না? এই যে ছবি, তো ছবিগুলো কি এমনি এমনি আসে? সব ওয়েবসাইটে কিন্তু কি ছবি আছে?
এগুলো কিন্তু এমনি এমনি আসে না। অথবা আরেকটা শর্টকাট বলি, ধরেন আপনি যদি এখানে সার্চ দেন যে পিৎজা রেসিপি, পিৎজা কিভাবে বানাবেন, ওকে? তো পিৎজা রেসিপি সার্চ দিলে দেখেন যে ওয়েবসাইট গুলো আসে, এখানে একটা পিৎজার ছবি আছে, এখানে রেটিং আছে, ভোটিং আছে, পিৎজাটা কুকিং টাইম কতক্ষণ লাগবে বানাইতে সেটা আছে, অনেকের মাঝে আবার ক্যালোরি ট্যালোরি আবার অনেক ইনফরমেশন থাকে। অর্থাৎ নরমালি সার্চ রেজাল্টের সাথে কি থাকে, আরে নরমালি সার্চ রেজাল্টের সাথে আমি যদি সার্চ করে বা এটা অন্য আরেকটা ট্যাবে সার্চ করি, ধরেন ওয়েস্ট ডট এটাই যদি আমরা সার্চ করি, নরমালি সার্চ রেজাল্টের সাথে থাকে হচ্ছে আপনার যেগুলো ছবি ছাড়া সবই ছবি যুক্ত করছে, নরমালি থাকে হচ্ছে উপরে একটা ওয়েবসাইটের নাম, এরপরে একটা ইউআরএল, এরপর আরেকটা টাইটেল, এরপরে একটা ডেসক্রিপশন। কিন্তু এর সাথে কিন্তু আরো রিভিউ, রেটিং, এগুলো কিন্তু কিছুই থাকে না। বাট আপনি যদি চান যে আপনার যে ওয়েবসাইটের সার্চ রেজাল্ট, এই সার্চ রেজাল্টের সাথে ছবি অতিরিক্ত আরো ইনফরমেশন গুলো যুক্ত করবেন, এই অতিরিক্ত ইনফরমেশন যুক্ত করার যে প্রসেস ওটাকেই বলা হচ্ছে স্কিমা মার্কআপ। তো এটা কিভাবে করবেন, এটা করাটা অনেকটা ইজি আর কি। যে আমাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে যদি কোনো এসইও প্লাগইন থাকে, এখন আমরা হচ্ছে আরেকটা প্লাগইন একটু সেট আপ করে নিই, তাহলে আমাদের একটু কাজ করতে সুবিধা হবে। আমরা ক্লাসিক এডিটর এখান থেকে সেট আপ করে নিই। ক্লাসিক এডিটর সেট আপ করার পর এবার যদি আমি পেজেস থেকে অ্যাডমিনে যাই, পেজেস থেকে অ্যাডমিনে গেলে ধরেন আমি এখানে যে কোনো একটা বিষয়ের উপর আর্টিকেল লিখতেছি আর কি, একটু নিচে আসলে এই যে আমাদের যে র্যাঙ্ক ম্যাথ এসে আছে, এখানে দেখেন অপশন আছে কি স্কিমা। স্কিমা এখন ধরেন এই যে এটা যদি আপনি পিৎজা রেসিপি মানে কোনো রেসিপির জন্য যদি আপনি অতিরিক্ত ডাটা সার্চ রেজাল্টে দেখাইতে চান, তাহলে আপনাকে এখান থেকে অবশ্যই এটাই এখানে যান, বাই ডিফল্ট হিসেবে আর্টিকেল আছে এটা ডিলিট করে স্কিমার জেনারেট কি আপনি কোন রিলেটেড রেসিপি, রেসিপি সিলেক্ট করেন, রেসিপি হেডলাইন, রেসিপি এগুলো দেওয়ার দরকার নেই, ডেসক্রিপশন, ডেসক্রিপশন বলতে এটাকে এইদিকে নিচ্ছি। এই যে দেখেন রেসিপির এই যে মেটা ডেসক্রিপশন আছে না নিচের দিকে যে শো করে, এই ডাটাটা আপনি এখানে বসায় দিতে পারবেন। এরপরে প্রিপারেশন টাইম মানে রান্না শুরুর আগে কতক্ষণ সবকিছু রেডি করতে লাগবে, কুকিং টাইম রান্না করতে কতক্ষণ লাগবে, দুইটার যোগফল হচ্ছে টোটাল টাইম। এটা টাইপ, টাইপ বলতে এটা কি মেইন ডিশ নাকি অ্যাপিটাইজার নাকি ডেজার্ট, এটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এরপরে কুইজিন, কুইজিন বলতে এটা কি ফ্রেঞ্চ কুইজিন নাকি ইথিওপিয়ান নাকি চাইনিজ নাকি থাই নাকি বাংলা নাকি ইন্ডিয়ান, এটা আপনাকে উল্লেখ করে দিতে। এরপরে কিওয়ার্ড, কোন কোন কিওয়ার্ডের ক্ষেত্রে আপনার এই ডেটাগুলো শো করবে, এটা হচ্ছে কিওয়ার্ড। এরপরে রেসিপি ইয়ার্ড, রেসিপি ইয়ার্ড বলতে আপনার একজনের খাবার কয়জন খেতে পারবে, আপনার যে রেস্টুরেন্টে গিয়ে বলেন না 1:3, মানে একটা একটা খাবার নিলে কয়জন খেতে পারবে, 3 জন খেতে পারবে। তো এটা একটা পিৎজা কয়জনের জন্য। এরপরে পিৎজাতে কত ক্যালোরি আছে, কত রেটিং আছে, মিনিমাম রেটিং কত, ম্যাক্সিমাম, ভিডিও থাকলে ভিডিও, ভিডিও রেজাল্টে প্রচুর ইনফরমেশন যুক্ত করা যায়। তাহলে এতগুলো ইনফরমেশন যদি আমরা যুক্ত করে দেই, তাহলে এই ইনফরমেশন গুলো শো করবে কোথায়, আপনার সার্চ রেজাল্টে। প্রশ্ন হচ্ছে যে এই সার্চ রেজাল্টে অতিরিক্ত এগুলো তথ্য যোগ করলে লাভ কি, আর এই অতিরিক্ত তথ্য যোগ করলে মানুষের ক্লিকের পরিমাণটা বেড়ে যাবে। আর ক্লিকের পরিমাণ বেড়ে গেলে তো আপনার যখন একটা ওয়েবসাইটে অনেক বেশি পরিমাণ ক্লিক করবে, গুগল চিন্তা করবে আরে এই ওয়েবসাইটটা যদি ভালো ওয়েবসাইট না হয় তাহলে খামাখা লোকজন এত ক্লিক করে কেন। দ্যাটস ইট। তাহলে আপনার কিন্তু দিন শেষে গুগল যদি আপনাকে পজিটিভলি দেখে তাহলে অবশ্যই এটা র্যাঙ্কিং করবে না, মাস্ট বি র্যাঙ্ক করবে। সো এটাই ছিল আমাদের স্কিমা মার্কআপ। এরপরে আসে হচ্ছে আমাদের ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন। একটা ওয়েবসাইট নরমালি কয় সেকেন্ডের মধ্যে লোড হয় বলেন তো, আপনার তো কখনো চিন্তা করেননি আপনি। আচ্ছা আমরা তো দেই, আচ্ছা বর্তমানে তো আসলে নেটের স্পিড মোটামুটি সব জায়গায় ভালো, কুইকলি ওয়েবসাইট লোড হয়। তবে একটা ওয়েবসাইটের আদর্শ লোডিং টাইম হচ্ছে 3 সেকেন্ড, মানে আপনার ওয়েবসাইটটা ম্যাক্সিমাম 3 সেকেন্ডের ভিতরেই লোড হতে হবে। এখন আপনার ওয়েবসাইট যদি অনেকক্ষণ ধরে লোডিং লোডিং তাহলে কি কাস্টমার তো রিটার্ন যাবে। তো এই জন্য ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশন, তো ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশন আমরা যে টোটালটাই আমরা করতে পারবো না, কারণ ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশনের সাথে সার্ভার, ওয়েবসাইট কোডিং অনেক ফ্যাক্টর জড়িত। তো যার কারণে ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন এর ডেভেলপাররা করবে,
বাট আমরা আসলে মাপ মেপে দেখতে পারি যে একটা ওয়েবসাইটের স্পিড ঠিকঠাক আছে কিনা। আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন যে ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন বা স্পিড টেস্ট, আমরা টেস্ট করতে চাই, এখানে একটা টুলস আছে, একটা টুলস আছে, এটা হচ্ছে গুগলের নিজস্ব টুলস। ওকে, তো এখান থেকে ধর আমি লাইক ফাইবারের স্পিডে মাপতে চাচ্ছি। ফাইবারের যদি আমরা এখান থেকে দিই কোন কোন লোকেশন থেকে মাপবো, আমরা এশিয়া থেকে আসি, সরি এশিয়া থেকে মাপি, দেখি কি অবস্থা ফাইবারের স্পিড, কি অবস্থা। আরো কয়েকটা ওয়েবসাইট, এটা হচ্ছে গুগলের পেজ স্পিড, এটা হচ্ছে গুগলের, এখান থেকে মেপে দেখতে পারেন। আর একটা হচ্ছে জিটি ম্যাট্রিক্স থেকে আমরা আমাদের ওয়েবসাইটের স্পিডটা ক্যালকুলেট করতে পারি। এখানে দেখেন আছে লোডিং টাইম কত দেখছেন, 428 মিলি সেকেন্ড। দেখছেন ফাইবারের ওয়েবসাইট কত ফাস্ট, 3 সেকেন্ড ম্যাক্সিমাম আমরা ধরছি, মানে 1 সেকেন্ডেরও কম সময়ে কিন্তু আপনার ফাইবারটা লোড হচ্ছে। আর এটা লোড হবে কথা, কারণ এইখানে যারা কাজ করে তারা তো অবশ্যই অনেক এক্সপার্ট লোকজন আছে। আর গুগলের এইখানে আমাদের মোবাইলের ডেটা আছে, মোবাইলে আসলে সবসময় স্পিড একটু কমই থাকে আর কি। আর গুগল হচ্ছে অনেকগুলো কম্বাইন্ড আকারে মাপে, সেটাকে বলে এলসিপি স্কোর আছে, এফআইডি, সিএলএস, এফসিপি, আইএসপি, এগুলো পরে দেখবো, এগুলো আর একটু অনেক একটু জটিল বিষয় আর কি, এগুলো পরে দেখবো। আমরা একটু প্রথম থেকে আপাতত দেখতে পারি, যেমন যদি আমার ওয়েব টাইম বিলো মানে সরি অ্যাবভ সেকেন্ড থাকে, সেক্ষেত্রে ক্লায়েন্টকে বলবো একজন ওয়েব ডেভেলপারের মাধ্যমে যদি ওয়েবসাইটের স্পিডটা বাড়ায়। কারণ তিনি যে আপনি যারা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের নলেজ নাই তাদেরকে কেন আমি এই কাজটা সাজেস্ট করতেছি, কারণ একটা ক্লায়েন্টের কাজ করলেন, কারণ ওয়েবসাইট স্পিড বাড়াইতে অনেক সময় বিভিন্ন ফাইল অপটিমাইজেশন নিয়ে কাজ করা যায়। কাজ করতে গেলে ওয়েবসাইট দেখবেন যে ভেঙে গেল বা সাদা হয়ে গেল, কিছুই নাই, ক্লায়েন্ট বলে আমি বুঝি না আগে যা ছিল ওইরকম স্টাইল, আপনি বিপদে পড়বেন, ঠিক আছে। এই জন্য স্পিড অপটিমাইজেশন করতে গেলে আপনার ওয়েব ডেভেলপারদের হেল্প নিতে হবে। তারপরেও কারো যদি ওয়েব ডেভেলপমেন্টের স্কিল থাকে তাহলে করতে পারে। তবে আমরা যারা ডিজিটাল মার্কেটার আছে তাদের জন্য একটা সুবিধা আছে, ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইন আছে, নাম হচ্ছে ডব্লিউপি রকেট। মানে আপনার ওয়েবসাইট রকেটের গতিতে স্পিড আপ করা যেতে পারবে, বাট এই প্লাগইনটা হচ্ছে পেইড প্লাগইন। একটা সিঙ্গেল সাইটের জন্য পার ইয়ারে আপনাকে $50 করে দিতে হবে, আর সেটা তো আপনার পকেট থেকে দিচ্ছেন, এটা তো ক্লায়েন্টের পকেট থেকে যাবে। তো আপনার এই প্লাগইনটা ক্লায়েন্টকে রিকমেন্ড করতে পারেন। তার নাম্বার ওয়ান হোয়াটসঅ্যাপ ক্যাশিং প্লাগইন, ক্যাশিং মানে সব কিছু কমপ্লিট করে ঠিকঠাক মতো দেয়। এটা এটা আপনি কিনে, আপনার কেনার দরকার নেই, ক্লায়েন্টকে বলে এটা কিনে দিবে যদি এসে। তবে এই প্লাগইনে তো অনেক পার্ট মানে অপটিমাইজেশন করতে বিষয় আছে, যেমন ধরেন এই যে আমরা যখন র্যাঙ্ক ম্যাপ ইউজ করি, র্যাঙ্ক ম্যাপের যে আপনার ইয়ে আছে, এই যে সেটিংগুলো আছে, বিভিন্ন সময় এই সেটিংগুলো আমাদের প্রয়োজনে কোনোটা অন করতে হবে, কোনোটা অফ করতে হবে। এই যে আমাদের ডাব্লিউপি যে রকেট আছে এরও কিন্তু অনেক সেটিং। আপনি যখন হচ্ছে কাজ করবেন আর কি, তখন ইউটিউবে গিয়ে রকেট নিয়ে একটা কিছু লেটেস্ট ভিডিও দেখে ধরেন এখানে যদি ডাব্লিউপি রকেট বেস্ট সেটিং তাহলে যদি সার্চ করে 2 বছর আগের এগুলো দেখার দরকার নেই, সার্চ করে এখান থেকে দেখেন এই বছরে যেগুলো সবচেয়ে দেখেন দেখে ঠিক আছে। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন স্পিড আপ করে যায় 30 থেকে 57 থেকে 100, এগুলো যে একটা ভিডিও দেখে নিলে যে কোন অপশন আপনাকে এনেবল করতে হবে, কোনটা বাদ দিতে হবে, মানে অফ রাখতে হবে অন রাখতে হবে, এটা দেখে মোটামুটি আইডিয়া পেয়ে যাচ্ছে। তাহলে এটা ছিল। আরেকটা ছিল হচ্ছে এই 11 12 হচ্ছে কোরের ভাইটাল ইস্যু। কোরের ভাইটাল হলো এই ওয়েবসাইটে স্পিড অপটিমাইজেশন একটা পার্ট হলো কোরের ভাইটাল। যেমন হচ্ছে যে আমাদের এখানে দেখেন কোরের ভাইটাল অ্যাসেসমেন্ট হচ্ছে গুগলের একটা ওয়েবসাইটের স্পিড মাপার জন্য অনেকগুলো ম্যাট্রিক্স আছে, এলসিপি, এফসিএফআইডি, সিএলএস। এখানে দেখা যাচ্ছে যে এই fiverr.com আপনার সবগুলোতেই মোটামুটি গ্রিন মানে সে হচ্ছে পাস করছে, কিন্তু এখানে আইএনপি স্কোরে এখানে তার ঘাটতি আছে এবং এলসিপিতে বেশি আছে। এলসিপিতে কত হয়েছে 2.5 সেকেন্ড হয়ে গেছে। তো যার কারণে এই দুইটাতে ফেল আছে। তাহলে এই যে সবগুলো মিলে সবগুলো ফ্যাক্টর মিলে সংক্ষেপে বলা হচ্ছে করে
আইটেম। এটা আসলে অপটিমাইজেশনের একটা ফ্যাক্ট। তো আমরা যদি ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশন ঠিকঠাক করি তাহলে আপনি পাস করে যাবেন। জাস্ট এটা আমাদের দুইটাতে ফেল আছে। যেমন এসএসসিতে যদি আপনি এক সাবজেক্টে ফেল করেন আর সবাই ক্লাস পান তাহলে কি রেজাল্ট কি হবে? ফেল। এর ঘটনা এটাই হচ্ছে, সবগুলোতেই ভালো মার্ক, আর দুইটাতে একটু প্রবলেম আছে। এখানে 2 মিলি হয়তো, আর এখানে কিন্তু মিলি সেকেন্ড কমাইতে হবে। এই দুই জায়গায় যদি কমে তাহলে আমাদের কোরের টাইম পাস হয়ে যাবে। ঠিক আছে, আর কোরের টাইম নিয়ে কারো আরো ইনডেপথ জানার প্ল্যান থাকে তাহলে আমার কাছে ভিডিও আছে, এগুলো দেখে নিন তাইলে পেয়ে যাবেন। এবার হচ্ছে আমরা আরেকটা কাজ করবো যে বেশ কিছু ফাইবারের লিঙ্ক দেখবো যে আমাদের টেকনিক্যাল স্কিলতে কোনো কিছু বাদ পড়লো কিনা। যেমন একটা আছে, এখান থেকে দেখি যে কোনো কিছু বাদ দিচ্ছে কিনা। এক্সএমএল সাইটম্যাপ ক্যানোনিক্যাল রিডিউসিং রিডাইরেক্ট, এটা রিডাইরেক্টে পারমানেন্ট অপটিমাইজেশন, এটা অন পেজে দেখছি। একটু অডিট, এটা পরে শিখবো আমরা। ব্রোকেন লিঙ্ক, ব্রোকেন লিঙ্ক বলতে যে 404 লিঙ্কগুলোকে মূলত বলা হচ্ছে ব্রোকেন লিঙ্ক। যেটা দেখার জন্য সেটাই তোমাকে পরে আরো কিছু দেখুন কি অবস্থা। এটা যেহেতু আমাদের সাব কন্ট্রোল না, এটা আমরা দেখতে পাচ্ছি না। সার্ভারিরও বাই আর এস মার্ক নয়কে নট ইন দি কারেন্ট একই জিনিস বারবার লিখে রাখে, এগুলো তার দেখার জন্য। মেইন জিনিস মোটামুটি আমাদের সবই হয়ে গেছে, মেইন জিনিস সবগুলো হয়ে গেছে। এখন আপনারা যদি এই নেক্সট দিন আমি একটা শিট দেব যে অন পেজ এসইও এবং টেকনিক্যাল এসইও বেস করে কত ধরনের সার্ভিস দিতে পারে। শুধু অন পেজ এবং টেকনিক্যালকে একত্র করে প্রায় 60+ ধরনের সার্ভিস দেওয়া যায়। তার ভিতরে এতগুলো দেওয়ার দরকার নেই, আমরা এখান থেকে হয়তো 2-4-5টা যেটা ডিমান্ড বেশি এই টাইপের 2-4-5টাকে আমরা শিখবো, আর বাকিগুলোকে ইগনোর করবো। তো এই ছিল মোটামুটি টেকনিক্যাল এসইও। আর টেকনিক্যাল এসইও নিয়ে যদি আরো কোনো কোশ্চেন থাকে সেগুলো আমরা আরো আপকামিং ক্লাসগুলোতে আলোচনা করবো। আর নেক্সট দিন আমরা তাহলে চলে যাবো হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ এরপরে হচ্ছে আমরা শিখবো এসইও। এসইও আছে এই যে